কেউ যদি দিন মেনটেন করে, দিন পালন করে, সেটা তার ক্যারিয়ারের জন্য, আর্মি ক্যারিয়ারের জন্য নেগেটিভ। তো সেই জি ভাই, ক্ষেত্রে আমরা আমি ক্যাডেট বলবো যে যদি কলেজে। কেউ আসলে দিনকে যদি কেউ কেয়ার করে, তার আর্মিতে না যাওয়া উচিত। যেমন আমি কিন্তু গ্রিন কার্ড হোল্ডার, সম্ভবত 52 লং কোর্স। তো আমার তখন যখন প্রেশার আসছে বাসা থেকে যে তোমার যখন গ্রিন কার্ড পেয়ে গেছো, তুমি যাও, তখন আমি বলছি যে না, আমি যাবো না। এবং আমি একটা বিশাল এক ডায়লগ দিয়ে ফেলছি। ডায়লগ হচ্ছে, এটা হলো পাকিস্তানের ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম, হ্যাঁ, আছে না, ওনার ডায়লগ ছিল। তো উনি যখন উনিও আর্মিতে চান্স পেয়েছিলেন। তো উনি ওনার বাবাকে বলেছিলেন যে, বাবা, আমি যদি আর্মিতে যাই তাহলে আমি আর্মি চিফ হব, আর যদি আমি আর্মিতে না যাই তাহলে আমি প্রেসিডেন্ট হব। এই ডায়লগ আমি দিয়ে দিলাম আমার আব্বাকে, যে আব্বা, আমি যদি আর্মিতে যাই, আমি বড় জোর আর্মি চিফ হতে পারবো, কিন্তু আমি যদি আর্মিতে না যাই, আমি এই দেশের প্রেসিডেন্ট হতে পারবো। তো এই ডায়লগ দেওয়ার পরে বাপ বলছে, ঠিক আছে, তাহলে তুমি প্রেসিডেন্টই হও। তো যার কারণে মানে আসলে এই বয়সে বাবা মারা জোর করে না। হ্যাঁ, আমি আমার পছন্দ, আমি যাব না। ঠিক আছে, আপনি ইচ্ছা করে পরীক্ষা খারাপ করবেন, সমস্যা কি? ইচ্ছা করে পরীক্ষা খারাপ করলে কি কেউ জোর করে আমাকে পরীক্ষা ভালো দেওয়া হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তানভীর হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে একজন দক্ষ রিসার্চার হওয়া যাবে, আর একজন দক্ষ রিসার্চার হওয়ার জন্য মানে দিক নির্দেশনা কি থাকবে আপনার? রিসার্চ করতে জি, হলে জি। রিসার্চ সম্পর্কে জানতে হবে, রিসার্চ জানতে হবে। এই জন্য ওই যে পরোয়ার ভাইয়ের যে বিসিএস নাকি উচ্চশিক্ষা, এটা একটা সুন্দর বই। প্রাথমিকভাবে মানে রিসার্চ আমি করব বা উচ্চশিক্ষা নিব, এটার ব্যাপারে নিজেকে ডিটারমাইন করার ক্ষেত্রে। আর এছাড়াও এখন অনলাইনে আলহামদুলিল্লাহ ভাইয়েরা রিসার্চ শেখাচ্ছেন, রিসার্চ মেথোডোলজি ওনারা শেখান, অনেকেই কোর্স করান। আবার আমি গবেষক হতে চাই, এরকম একটা গ্রুপ আছে, গবেষক হতে চাই, সেখানে আপনি জয়েন করতে পারেন। করে সেখানে তারা যে সেশনগুলো তারা নেয়, বা যেগুলো তারা যে ওয়ার্কশপগুলো করে, সেমিনারগুলো করে, সেগুলোতে আপনি থাকতে পারেন। ওর কথা রিসার্চ মেথোডোলজি আছে, কিভাবে রিসার্চ করতে হয়। হ্যাঁ, এবং আপনি যদি মানে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারেই, যেমন আমি আমি এখন মেডিকেল টিচিং প্রফেশনের দিকে আসছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্ট যাদেরকে পাবো, তাদেরকে আমি ছোট ছোট রিসার্চ করায় করায় আমি দেখা যাচ্ছে তিনজনের স্যাম্পলের উপর রিসার্চ করবে, রিসার্চ ব্যাপারটা তার কাছে যেন ডাল ভাত হয়ে যায়। এরকম ভাবে আমি রিসার্চ ব্যাপারটাকে মানে এই জন্য আমার এইদিকে আসা। তো এরকম আপনি দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই যদি স্যাম্পল রিসার্চ, ছোট ছোট রিসার্চ করে করে আপনি আগাতে থাকেন, একসময় আপনার দেখা যাবে আপনি বড় কোনো কিছু করতে পারবেন। এবং টিচারদের সাথে সুসম্পর্ক লাগে, স্যারদেরকে মানে রিসার্চ রিসার্চ প্রপোজাল কিভাবে তৈরি করতে হয়, রিসার্চ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, একটা রিসার্চ কাঠামো ফ্রেমিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। এই জন্য বিভিন্ন কোর্স আছে ফেসবুকে, ওই আপনি গবেষক হতে চাই, ওই গ্রুপে জয়েন করেন, ওখানে আপনি এগুলো সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা পাবেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মুয়াজ ভাই প্রশ্ন করতে পারেন। মুয়াজ ভাই। আলামিন ভাই প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম। শক্তি ভাই, আমি আপনার এই সবগুলা বই পড়ছি এবং একটা পাঠাগারও করছি আপনার বই অনুযায়ী। তো ওই আপনার যে সেশনটা করছিলাম, ওইখানে আপনি যে প্লেন এ প্লেন বি বি দিছিলেন, ওইভাবে করছিলাম। তো প্লেন এ হচ্ছে মানে আমি এখন এইচএসসি পরীক্ষা দিছি। তো ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন আমার বাসায় দিবে না, কারণ ওদের মানে আর্থিক সংকট, যে কারণে প্লেন হচ্ছে ওরা পাঠিয়ে দিবে বিদেশে। তো ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাওয়ার প্ল্যান আছে কাজের জন্য। এবং আমার জন্য ইউরোপ যাওয়া জায়েজ বলছেন দুইজন মুফতি সাহেব, কারণ দাওয়াত ইউনিভার্সিটি যাইতেছি। আর প্ল্যান বি হচ্ছে যদি ওইটা না হয়, তাহলে বাংলাদেশে হিজামার কোর্স করতেছি অলরেডি, আজকে একদিন করে এলাম। আর ইউনানি বা হোমিওপ্যাথিতে এই ডিপ্লোমা করব। তো ইউনানি বা হোমিওপ্যাথি কোনটা বেশি ভালো হবে, এইটা পরামর্শ দিতেছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন তো ফ্রি টাইম, এখন কি চিল্লা বা তিন চিল্লা যাওয়া ভালো হবে, নাকি আম্মুরি নিয়ে ইস্তেমা মাস্তুরাতে যাওয়া ভালো হবে? আমার পরিবার বুদ্ধিন, আম্মুরি নিয়ে মাস্তুরাতে যাওয়া যাওয়া ভালো হবে, নাকি আমার জন্য চিল্লা তিন চিল্লা যাওয়া ভালো হবে? দেখেন, এগুলো আসলে বিস্তারিত বিষয়, এগুলো আসলে আপনার পরিবারের জন্য কি ভালো হবে, আপনার পরিবার এখন কি অবস্থায় আছে, হ্যাঁ, আপনার বাসায় বাবাকে দেখার জন্য অন্য কেউ আছে কিনা, এগুলো বিষয়ে আমার সাথে পরামর্শ করলে আসলে আমি বুঝবো না, কি একটা লেভেলে বলে দিব। বরং আপনি আপনার এলাকায় যিনি আলেম আছেন তার সাথে পরামর্শ করেন, বা পুরাতন সাথী আছেন, আপনার পরিবারের কি অবস্থা এখন। হ্যাঁ, আপনি যদি এখন আম্মাকে নিয়ে যান, তাহলে বাসায় বাবাকে দেখার জন্য কে আছে বা কে নাই, এই সমস্ত বিষয়গুলো সেখানেই পরামর্শ করেন, এগুলো আমার সাথে পরামর্শ করলে হবে না। 2 নম্বর হচ্ছে ইউনানি নাকি হোমিওপ্যাথি, আমার পরামর্শ থাকবে ইউনানি। হোমিওপ্যাথির মধ্যে কিছু জায়গায় অ্যালকোহল ব্যবহার আছে, সেটা অনেকে আলেমরা অনেকে মানে করেন না। আপনি যদি ডিপ্লোমা করতে চান, ইউনানিতে করতে পারেন।
3 নম্বর হচ্ছে আপনার জন্য আমার সবচাইতে মানে আমার পরামর্শ থাকবে যেটা, সেটা হচ্ছে যদি আপনার বয়স কম হয়, 20-21 এই ঘরে আপনি যদি বা আরো কম হয়, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যে আমি যতটুকু বুঝি আপনি পলিটেকনিকে ভর্তি হন। এসএসসির পরে পলিটেকনিকে যদি ভর্তি হয়ে আপনি যদি কোনো একটা বিষয়ে আপনি যদি দক্ষ হতে পারেন এবং যদি সাথে আরবি ভাষা জানা থাকে, আরবি ভাষার কোনো একটা কোর্স করে ফেলতে পারেন, করে ফেললে আপনি দক্ষ জনশক্তি হিসেবে খুব ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন মিডল ইস্টের দেশগুলোতে। নর্মালি আমাদের দেশে কি ধরনের লোক জনশক্তি রপ্তানি হয়? এক নম্বর হচ্ছে যারা ভাষাও জানে না, এরা হচ্ছে অদক্ষ জনশক্তি, খুবই কম বেতন। যদি ভাষাটা জানা থাকে তাহলে তারা একটা মাঝারি লেভেলের দক্ষ। আর যদি কোনো স্কিল জানা থাকে, কথার কথা সে ইলেকট্রিক কাজগুলো পারে, সে এই যে বিভিন্ন বাসার যে ট্যাপ বা কলের বিষয়ে এটা সে এক্সপার্ট, বা সে কোনো একটা বিষয়ে আম, বা সে অন্য কোনো বিষয়ে সে একটা এক্সপার্ট নলেজ তার আছে, সেক্ষেত্রে সে খুব ভালো স্যালারিতে চাকরি করতে পারে মিডল ইস্ট বা এই ধরনের কান্ট্রিগুলোতে। যখন ভাষা জানা জরুরি আর হচ্ছে কোনোটাই স্কিল থাকা জরুরি। শুধু এমনি আপনি গেলে খুব কম বেতনে আপনাকে চাকরি করতে হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি যদি পলিটেকনিকে পড়ে যদি একটা ডিপ্লোমা করতে পারেন, সেই সাথে যদি আপনি আরবি ভাষার কোনো একটা কোর্স করতে পারেন, আপনি খুব ভালোভাবে খুব ভালো চাকরি করতে পারবেন মিডল ইস্টের দেশগুলোতে। আর বিদেশে যদি যেতেই হয় মিডল ইস্টে যাওয়াই ভালো, সেখানে একটা দিনই পরিবেশ আছে মোটামুটি কম বেশি। কারণ ওখানে যদি আপনি যান, ইউরোপের কোনো দেশে যান, সেখানে আসলে দিন ধরে রাখা আসলে খুব কঠিন। বাংলাদেশে আমরা মেয়েরা একটা বোরখার ফিতা লাগালে পরেই আমরা দিনের উপর টিকে থাকতে পারি না। আর সেখানে আপনি ইউরোপে যাবেন, সেখানে মেয়েরা হাফ প্যান্ট পরে থাকবে, সেখানে মেয়েরা বিকিনি পরে থাকবে, সেখানে আমরা দিনের উপর কিভাবে টিকে থাকবো? এগুলো বলা খুব সহজ। এখানে আমাদের মানে বোরকার উপরে ডিজাইন থাকলেই আমাদের এত কথা। হ্যাঁ, যে বোরকার উপরে ডিজাইন কেন, এই কেন সেই কেন, বোরকার ফিতা লাগায় কেন মেয়েরা, সেখানে আমাদের এগুলো নিয়ে কত কথা। সেখানে সেখানে আপনি ইউরোপ আমেরিকায় কিভাবে টিকে থাকবেন? যার কারণে এই বিষয়গুলো আসলে অত সহজ না। আমার পরামর্শ থাকবে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে আপনি গেলে ভালো হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে, মুয়াজ ভাই পরবর্তী। প্রশ্ন করতে পারেন। মুয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আমি এই কেরিয়ারের এই ভাবনার এই মানে এই টপিকের একটু বাইরে একটা কোশ্চেন করতে চাই। আমি চাই যে দেখুন, আমাদের মানে আমার বাড়ির সমস্ত পরিবারের সমস্ত সদস্য একটু আহেলে কোরআনের দিকে ঝুঁকে গেছে, আমি বাদে। তো হুম। আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু আমি সঠিক উত্তর দিতে পারি না। তো আমি কিভাবে এই ফিতনা থেকে মানে বাঁচবো এবং ওদেরকে সঠিক মানে রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কিভাবে করব? কোন বই পড়ে আমি তাদেরকে সঠিক জ্ঞানটা দিতে পারবো? তো আমি খুবই কনফিউজড এই বিষয়টা নিয়ে। আর আমি সঠিক দিনের মানে এলেম নিতে চাই। তো কি কি বই পড়লে কি হলে মানে কিভাবে কি করব, সেটার যদি একটু সঠিক গাইড দেন তাহলে খুবই উপকৃত হতাম। আচ্ছা, যদিও এটা আমাদের সাবজেক্ট রিলেটেড না, আজকে টপিক রিলেটেড না, যাই হোক। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি নিজে আহলে কোরআনের প্রবলেমগুলো কোথায় কোথায়, কোরআনিস্ট, আহলে কোরআন বলা ঠিক হবে না, আহলে কোরআন একটা পজিটিভ ওয়ার্ড। কোরআনিস্টদের প্রবলেম কোথায় এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে ফার্স্টে। সেই জন্য যে বইগুলো পড়তে পারেন আপনি, আম্মারুল হক নামে একজন ভাই আছেন, আম্মারুল হক, একটা আইডি আছে ফেসবুকে, আম্মারুল হক ভাইকে ফলো করতে পারেন। উনি এই বিষয়গুলো নিয়ে ওনার আইডিতে অনেক লেখালেখি আছে, সেগুলো আপনি পড়তে পারেন কোরআনিস্টদেরকে নিয়ে। 2 নম্বর হচ্ছে একটা পাতলা একটা বই আছে, আহ, হাদিস মানতেই হবে, এই বইটার নাম হচ্ছে হাদিস মানতেই হবে। এটা হচ্ছে শায়েখ ইমদাদুল হক সাহেবের লেখা। ওনার বইটা আপনি, এই ছোট্ট পাতলা বইটা পড়তে পারেন, তারপরে আপনি বুঝে আর আপনার মানে মোট কথা কোরআনিস্ট সম্পর্কে আপনার যোগ্যতা বাড়াইতে হবে, যেহেতু আপনার পরিবারের পুরোটাই কোরআনিস্টদের দিকে ঝুঁকে যাচ্ছে। সুতরাং এটাকে মোকাবেলা করতে হলে আপনাকে ফার্স্টে কোরআনিস্ট সম্পর্কে একটা মোটামুটি এক্সপার্ট লেভেলের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, ঠিক আছে না? কোরআন সংরক্ষণ হয়েছে কিভাবে, হাদিস সংরক্ষণ হয়েছে কিভাবে, এগুলো সম্পর্কে আপনার বিস্তারিত একটা নলেজ লাগবে। হ্যাঁ, আমি ডাবল স্টার 3 বইয়ের লাস্টের গল্পটা এইভাবে সাজাইছি যাতে করে আমরা খুব সহজে জেনারেল শিক্ষিত আমরা বুঝতে পারি কোরআন এবং হাদিসের সংরক্ষণের ইতিহাস, এগুলো নিয়ে আলাপ আছে। এছাড়াও সমকালীন প্রকাশনের একটা বই আছে, হাদিস বোঝার মেথোডোলজি, এরকম একটা বই আছে মনে হয়, আহ, ওইটাও আপনি পড়তে পারেন। তো মোট কথা এটা যে আসলে এই বিষয় নিয়ে আপনাকে যোগ্য হতে হবে। আর হচ্ছে আপনি বললেন যে দিনী এলেম সাব্বির ভাই, আলেমদের হ্যাঁ, আমরা ওই যে মাওলানা ইউসুফ উবাইদি, যে মাওলানা আব্দুল মালিক সাহেবের ছাত্র, ওনাকে দিয়ে আমরা একটা ফ্রি সেশন নিব নিডে, আগামী 2 সপ্তাহ পরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তো সপ্তাহ এটা পরে। চমৎকার জিনিস। ঠিক আছে। আর হচ্ছে আপনি যদি দিন ইলম শিখতে চান, আমাদের আলেমরা বিভিন্ন শর্ট কোর্স করাচ্ছেন, ফরজে আইন কোর্স আসলাফ একাডেমিতে আছে, ফরজে আইন কোর্স আছে, তারপর হচ্ছে বিভিন্ন ওস্তাদ পার্সোনাল উদ্যোগে তারা পার্সোনালি বিভিন্ন কোর্স করাচ্ছেন, এক 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 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী।
তো এই কোর্সগুলো আপনি করতে পারেন। আলেমদের অধীনে দিন শেখাই নিরাপদ আমাদের জন্য, ঠিক আছে না? একা একা বই পড়ে শিখতে গেলে আরো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো যার কারণে আলেমদের অধীনে যদি শিখি, প্রাথমিক জ্ঞানটা যদি আলেমদের অধীনে রাস্তাটা চিনি, এরপর ওই রাস্তায় আমি নিজে নিজে হাঁটতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো আচ্ছা, এইভাবে করতে আর পারেন। আর একটা মানে আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে বলছি, তো আমি ইন্ডিয়া থেকে কিভাবে এই লিঙ্ক গুলো কিভাবে পাবো? ও আচ্ছা, ইন্ডিয়া থেকে আপনি কিভাবে করবেন না, আসলাফ একাডেমির কোর্সটা ওরা ইন্ডিয়াতে পেমেন্ট একটা সিস্টেম আছে, বুঝছেন? হুম, ওদের দেখলাম সেটা যে হ্যাঁ, আসলাফ একাডেমি, ওদের আসলাফ ওদের একাডেমি। বেসিক আসলাফ একাডেমি বেসিক ইসলাম একটা কোর্স আছে, নতুন নিয়ে আসছে ওরা। এখন কিন্তু মানে ছাড় চলতেছে, বুঝছেন? সম্ভবত হুম, কোর্সটা 500 টাকা, কিন্তু 350 টাকায় পাওয়া যাবে। তো আপনি এটা করে ফেলতে পারেন শুরুটাই ভাবে। এরপর আপনি নিজেই বিভিন্ন বই পড়লে আপনার নিজের মানে আর কোনোখানে আপনি আটকাবেন না, ঠিক আছে? না, আসলাফ আর একাডেমির এটার ভাই লিংক বা কোনো ফেসবুক বা কোনো এরকম কিছু আছে নাকি? না, আপনি গুগলে সার্চ দিলে পাবেন, আচ্ছা ইংরেজিতে আচ্ছা লেখেন আসলাফ একাডেমি, ওদের 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 সাইট আছে। আচ্ছা, তাহলে এটা করেন ইনশাল্লাহ। আর এলএম অর্জন করার পরে আর হচ্ছে বললাম যে যে সমস্যাটা আপনার পরিবারে হচ্ছে, হুম, এটা আপনি নিজে একটু যখন মোটামুটি ভালো লেভেলের মোটামুটি এক্সপার্ট যখন হতে পারবেন, তখন এগুলো তাদের উত্তরগুলো আপনি দিতে পারবেন। এবং সব উত্তর দেওয়ার চেয়ে বেশি জরুরি হচ্ছে মানে এগুলো তো মানুষ আসলে তারা যুক্তি থেকে না না বোঝার কারণে করে, জ্ঞান কম থাকার কারণে করে। আপনার পরিবারে আপনি আহ, মানে হাদিস কোরআন চর্চার একটা পরিবেশ তৈরি করেন, বুঝছেন? তালিম করেন, কোরআনের একটা তাফসির নেন, যেহেতু তারা কোরআনে বিশ্বাসী, সুতরাং কোরআনই একটা হুম, তাফসির নেন। কোরআনের একটা তাফসির, শর্ট শর্ট একটা তাফসির, যেমন তাফসিরে তাওজিহুল কোরআন আছে, বা তাফসিরে উসমানী নতুন মানে পাবলিশ হয়েছে, তাফসিরে উসমানী। আহ, থানভি লাইব্রেরি ওনারা তাফসির উসমানী একটা শর্ট করছে, খুব সুন্দর। তো কোরআন থেকে যখন আপনি কথা কথা তালিম শুরু করলেন, কোরআনের একটা আংশিক তাফসির থাকবে সাথে। তো এর ফলে দেখা যাবে তারা ওই কোরআনের মধ্য দিয়ে তারা বুঝতে পারবে যে হাদিস কেন জরুরি। হুম, সমস্যাটা হাদিস তো কেন ওখানে জরুরি। তাফসীরটাই যে অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটাতেই তো কনফিউশন ওনাদের। হুম হুম হুম। মানে ডিরেক্ট তো যেখানে ওইটা মানে বক্তব্য হচ্ছে, ডিরেক্ট যেখানে বলছে আমি বুঝতে পারছি, সে তাহলে যে তাফসীরটা যে মানে অনুবাদ করেছে সেটা যে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট না বা বা ঠিক, সেটাই মানে বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। এখানে তো স্পষ্ট দেখছি এই বলছে, তাহলে এখানে এরকম দেখেন বলছে তারা কেন, তো বা এটাতে এটাই। আর ধরুন বাবা মারও আচ্ছা আচ্ছা, মানে বয়স হয়ে গেছে, মানে যে কোরআন প্রায় অনুবাদ এবং তাফসীরের মধ্যে সমস্যা, তাই না? হ্যাঁ, হুম। বাবা মাও ধরেন বয়স হয়ে একটা গেছে বয়স হয়ে গেলে এবারে। মানুষ পরিবর্তন করা সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে খুব আমি টেন্স খুব, যে কিভাবে কি করা যায়। হুম। দোয়া করেন, দোয়া করেন, দোয়া করলে আল্লাহ তাআলা তো অন্তরের মালিক। আল্লাহ তাআলা যদি চান তো অন্তর পরিবর্তন করতে পারেন। দোয়া করেন ইনশাআল্লাহ। আর এগুলো নিয়ে মানে ওই আহ, কোরআন থেকে তালিম শুরু করেন ইনশাআল্লাহ। শুরু করলে যেমন যেমন ধরেন কোরআনের মধ্যে এই আয়াতটা আছে যে আতিউল্লাহ আতিউর রাসূল, তাই না? হুম হুম এখন আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, এটার ব্যাপারে দেখা যাচ্ছে তাফসীর। রাসূলকে অনুসরণ করো মানে কি? আল্লাহ তো বলতেছে আতিউল্লাহ মানে কোরআনকে অনুসরণ করো, আতিউর রাসূল হুম, রাসূলকে অনুসরণ করো। মানে রাসূলকে অনুসরণ করার জিনিস কই, তাই না? তো কোরআনের যখন এই আয়াতগুলো আসবে, তখন এটার তাফসীর যখন আপনি বাবা মার সামনে পড়বেন, তখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো আস্তে আস্তে তাদের মনে একটু হিট করতে পারে, বুঝছেন? যেহেতু হাদিসের তালিম আমি এই জন্য করতে বলতেছি না যে তারা তো হাদিসকে বিশ্বাসই করতেছে না, তাহলে তো আমি বলতাম যে হাদিসের হুম, তালিম হুম, হুম। করেন। এই জন্য আপনি কোরআনের একটা শর্ট তাফসীর নিয়ে তালিম শুরু করেন। বিভিন্ন আয়াতে যখন রাসূলকে অনুসরণ করার বিষয়টা আসবে, তখন আপনি একটু প্রশ্ন ছুড়ে দিলেন যে হালকা করে, যে হ্যাঁ, তাহলে সেই এই কারণেই আমি বলতে চাইছি যে অ্যাপ্রোপ্রিয়েট সেরকম কোন কোরআন থেকে ডিরেক্ট কোয়েশ্চেনেবল কোনো বই পাওয়া যাবে কিনা, যে এগুলোর উত্তর আপনি দিতে পারবেন কিনা, এরকম যদি প্রশ্ন করতে পারি মানে তাহলে হয়তো বোঝাতে সুবিধা হতো ওনাদেরকে। এইরকম কিছু এই জন্য আপনি আহলে কোরআন রেফারেন্স আছে কিনা? কোরআনিস্ট সম্পর্কে আপনি নিজে জ্ঞান জ্ঞান অর্জন করেন। তাহলে আপনি বুঝতে আচ্ছা পারবেন যে আচ্ছা। কোথায় কোথায় তাদেরকে আটকাইতে হবে, বুঝছেন? হুম ওই যে হুম আম্বারুল হক ভাইয়ের কথা বললাম, তারপরে একটা সেশন হবে। হ্যাঁ, এছাড়াও কুরানিস্টদের নিয়ে একটা কমপ্লিট বই আমার চোখে এখনো আসে নাই, বুঝছেন? আমি এখনো মানে সম্ভবত আম্বারুল হক ভাইয়ের ওই লেখাগুলোই বই আকারে আসবে, আমি যতদূর আমি আইডিয়া করতে পারতেছি। আম্বারুল হক ভাইয়ের ওই লেখাগুলোই, যেটা তার হুম প্রোফাইলে হুম আছে, হুম। ওইগুলোই বই আকারে আসার কথা। আচ্ছা আচ্ছা। দোয়া করেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। পরের আসসালামু আলাইকুম। কোশ্চেন আমরা ইয়ে ভাই, আহ, হয়ে পরের গেছে একটা আরিফ ভাই, প্রশ্ন, বুঝছেন? এক- জি ভাই আমরা শেষ করে খুব দিব। বেশি কন্টিনিউ করবো না। একজন, হ্যাঁ হ্যাঁ, আর বেশি প্রশ্ন নিব না আর কি। একজন বোন প্রশ্ন করছেন, উনি পর্দা মেনটেন করে টিউশন করতে চান, তো এই ক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? পর্দা মেনটেন করে টিউশনই করাতে চান না? হ্যাঁ, যদি উনি ওনার বাসায় এসে পড়ে, ওনার বাসায় এসে যদি মেয়েরা পড়ে, তাহলে তো সমস্যা নেই।
ওই বোনের বাসায় যদি মেয়েরা এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে উনি যদি বাসায় বাসায় গিয়ে টিউশনি করান, সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। দেখা যাচ্ছে সব বাসায় তো মহিলা থাকে না, দেখা যাচ্ছে কথার কথা বাপটাই আছে শুধু বাসায়, বাপ আর বাচ্চা, তাই না? এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে কিছুটা অনেক সময় কার মাথায় কার কার মনে কি আছে বলা যায়? বলা তো যায় না। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে নাকি একটু প্রবলেম হবে। তবে এটা যদি আগে থেকে ফোনে মেনটেন করতে পারে, হ্যাঁ, যে বাচ্চার মা বাসায় থাকবে কিনা, হ্যান তেন বিষয়গুলো যদি ফোনে কথা বলে নিতে পারে যে আপনি বাসায় আছেন কিনা, তাহলে আমি আসবো, যদি বাসায় আপনি না থাকেন তাহলে আসবো না, তাহলে এটা হতে পারে। মানে খুব বেশি দূরে না গিয়ে নিজ মহল্লায়, সবচেয়ে ভালো যদি বাচ্চারা এসে তার কাছে পড়ে, এটা তো করা যেতে পারে। শাহরিয়ার শামীম জয় ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করছিলাম আগে, তো ভাই আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে আন্দালুসিয়া সম্পর্কে যে প্রশ্নটা করেছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে একটু বিস্তারিত জানার জন্য, আমাদের কোন কোন টপিকে এক্স্যাক্টলি ভুলগুলো ছিল এই বিষয়গুলো জানার জন্য যদি ভাইয়া কিছু বই সাজেস্ট করতেন, আপনি আরিফুল ইসলাম ভাই যদি একটা বই সাজেস্ট করে দিতেন, ইনশাআল্লাহ এগুলো আমরা পরে বুঝতে পারতাম যে আমাদের ভুলগুলো আসলে কোথায় ছিল। রাগিব সার্জারির দুইটা আন্দালুসের ইতিহাস নিয়ে 2 খণ্ডের বই প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে। এই বইগুলো আপনারা পড়তে পারেন, আন্দালুসের বিস্তারিত